নমস্কার বন্ধুরা, ঘরে বাইরের একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই। নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি ভালোই আছি। একটা নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হলাম। আশা করছি আজকে ব্লগটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, এছাড়া দেবীপক্ষ পড়ে গেছে। ঠাকুরের আসন মানে একদম পরিপাটি করে গোছানো হয়েছে, নতুনভাবে ঠাকুরঘরকে সাজানো হয়েছে, কিছু DIY কাজ করা রয়েছে। বাইরে বৃষ্টি হচ্ছে, ঝিরিঝিরি বৃষ্টির আওয়াজ হয়তো তোমরা পাচ্ছ। তো প্রত্যেক বছরই আমি এরকম পুজোর আগে ঠাকুরের আসন পরিষ্কার করে সুন্দর করে সাজাই। তো আজকেও আমার ঠাকুরের আসন, ঠাকুর ঘরটা সুন্দর করে সাজানো হয়েছে। খুব ছোট্ট ঠাকুর ঘরটা, খুব ছোট্ট একটা সিঁড়ির চাতালের ওপর আমার বাড়ির টপে ঠাকুর ঘরটা। তো ওইটুকু জায়গার মধ্যে কিভাবে আমি অর্গানাইজ করেছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের ভালোই লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক দিও, প্রচুর প্রচুর শেয়ার করো। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো এক এক করে সবার আগে DIY কাজগুলো আমি তোমাদের দেখাই। সবার আগে আমি একটা বাস্কেট তৈরি করব। বাস্কেটটা তৈরি করার জন্য আমি একটা পিচবোর্ডের বাক্স নিয়েছি আর একটা ব্লাউজ পিস নিয়েছি। অনেক সময় আমাদের কি হয়, শাড়ির সাথে ম্যাচিং ব্লাউজগুলো আসে, সেগুলো বানালে ফেসেই যায়। তো সেই রকম ব্লাউজ পিস আমি রেখে দিই, টুকিটাকি অনেক কাজ করা যায়। ব্লাউজ পিসের যে ভেতরের অংশটা সেটা হলুদ রঙের, আর পাড়টা আমি কেটে নিয়েছি। এবার বাক্সটার মাপ করে নিচ্ছি। অর্ধেকটা আমি করব, ভেতরের পোর্শনটা আমি কিন্তু ছেড়ে দেবো। আর এটা একটু বাড়তি করে কাটবো। তো দেখো, এখন গ্লুগানের আঠা দিয়ে আমি এখন বাস্কেটটার মধ্যে লাগিয়ে দিচ্ছি আর কাপড়টা আমি আটকে দিচ্ছি। গ্লুগানের আঠা দিয়ে কাজটা করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। যে কোনো এই ধরনের কাজগুলো খুব তাড়াতাড়ি হয়, কিন্তু খুব রিস্কও থাকে। অনেক সময় কি হয়, হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমার তো অনেকবার এরকমভাবে হাত পুড়ে গেছে, তাই আমি তোমাদের এই কাজটা করবার সময় বলবো যে একটু সাবধানে করো। দেখো, একটু বাড়তি রেখেছি ভেতর দিকে যেন মুড়ে দেওয়া যায়। এই বাস্কেটটা তৈরি করার জন্য আমাকে একটু খরচ করতে হয়নি, তার কারণ ব্লাউজ পিসটা আমার ঘরেই ছিল। আর এই যে পিচবোর্ডের বাক্সটা, এটা তো একটা ওয়াইফাইয়ের লাইন নিয়ে যে তার একটা বাক্স। তো দেখো, বাক্সটাকে উল্টে দিয়েছি, উল্টে দিয়ে পেছন দিকটাও কিন্তু আমি এরকম কভার করে নিয়েছি, যাতে বাস্কেটটা পুরো কভার করা থাকে। তো এখন পুরোটাতে গ্লুগানের আঠা দিয়ে আমি আটকে নিলাম। আর একদম শেষের দিকে বর্ডার আমি দিচ্ছি। এই যে একটু একটু বাড়তি অংশ দেখা যাচ্ছে, সেগুলো ঢাকার জন্য আমি জুটের দড়ি ইউজ করেছি। একদম নিচের দিকে আর উপর দিকে এরম জুটের দড়ি দিয়ে আমি একটুখানি বর্ডার টাইপের করে দেবো। এছাড়া আমি বাস্কেটটার মধ্যে আর বিশেষ কিছু করব না। আর বাস্কেটের ভেতরের দিকে আরেকটা পিচবোর্ডের অংশ ছিল, সেই অংশটাতে পাড়ের যে অংশটা ছিল একটু তো অন্যরকম কালার ছিল, সেই কালারটা দিয়ে আমি ওই পিচবোর্ডের অংশটাতে কভার করে দিয়েছি। আর এটা ভেতর দিকে দিয়ে দেবো, একদম কভার হয়ে যাবে, বাস্কেটটা একদম রেডি হয়ে যাবে। দেখো, বাস্কেটটা একদম রেডি। এবার আমার সেকেন্ড কাজ, সেটা হচ্ছে পুরনো একটা সিডি, তার থেকে একটু বাড়তি করে আমি একটা টুকরো কেটে নিয়েছি, যেন টুকরোটা একটু বড় হয়, সিডিটার থেকে একটু বড়। এই যে সিডি দিয়ে যে এই কাজটা করতে হবে এমন কোনো কথা নেই। পুরনো পিচবোর্ডের একটা টুকরো, তাকে একটু তোমরা গোল করে কেটে নিও, এই কাজটা করতে পারো। যে কাপড়টা কেটেছিলাম তাতে রান সেলাই দিয়ে নিয়েছি, একদম ধারের রান সেলাই দিয়ে আমি একটুখানি দুটো সুতো দু সাইড থেকে টেনে দিয়েছি। সিঁড়িটা পুরো গোল হয়ে কভার হয়ে গেছে। দু রকম কাপড় নিয়েছি, গামছা আর সাদা যে কোড়া কাপড়, সেই। এবার এগুলোকে আমি একটা বাটি মাপ করে নিয়ে গোল গোল করে কেটে নিয়েছি। দুটো কাপড়ই আমি গোল গোল করে কেটে নেবো, মানে সাদাটাও কাটবো আবার গামছাটাও কাটবো। দু রকম কাপড়ই গোল গোল করে আমার কাটা হয়ে গেছে। গামছাগুলো আমি
12টা মতো কেটেছি, আর সাদার টুকরোটা 10টা মতো কেটেছি। এগুলো কম বেশি লাগতে পারে। এগুলো আগে রেডি করে নেবে। দুটো কালারের কাপড় হলে দেখতে ভালো লাগবে। এবার কাপড়ের টুকরোকে ফোল্ড করে নিয়েছি, 4টে ফোল্ড করেছি, তারপর সাইড থেকে রান সেলাই দিয়েছি। প্রত্যেকটা কাপড়কে আমি ভাঁজ করে নিয়েছি, নিয়ে একইভাবে আমি এটা সেলাই করে নিচ্ছি। এইভাবে সব কটাকে সেলাই করে নিতে হবে। মানে ধরো দুটো কালারের কাপড় নেওয়া হয়েছে, তো যে কোনো একটা কালারের কাপড় চয়েস করতে হবে, সেটা নিজের উপরে নির্ভর করবে। আর একটু টেনে দিলে এরকম একটা ফুল টাইপের হয়ে যাবে। সিডিটার উপরে লাল কাপড় দেওয়া ছিল, তার উপরে এই যে গামছা দিয়ে আমি যেটা তৈরি করলাম সেটা আমি এবার বসিয়ে দেবো। গ্লুগানের সাহায্যেও এটা করা যেতে পারে, আবার ফেভিকলের আঠা দিয়েও করা যেতে পারে। তো আমি এটা ফেভিকলের আঠা দিয়ে করলাম। একইভাবে সাদা কাপড়ের টুকরোগুলোকেও আমি করে নিয়েছি, আর ফেভিকলের আঠা দিয়ে আমি আটকে দিচ্ছি। একটা ফুল টাইপের হয়ে গেল, দেখতে বেশ ভালো লাগছে। পাপড়িগুলোর একদম মাথার দিকে আমি ফেভিকলের আঠা দিয়ে একটুখানি সেট করে দিচ্ছি। আর একই মাপের আমি লাল একটা টুকরো কেটেছি, যে বাটিটার মাপ করেছিলাম সেই মাপের, সেটাকেও আমি ওরকম সাইড দিয়ে দেখো কিভাবে সেলাই করে নিচ্ছি। একদম পুরো কাপড়টার মধ্যে সেলাই করলাম। এগুলো সবই রান সেলাই দিয়েছি। এবার এর মধ্যে আমি কিছুটা পরিমাণ তুলো ভরে দিলাম। স্পঞ্জ বা যা কিছু থাকুক না কেন সেটা ভরে দিয়ে সুতোটা টেনে দিলেই এটা কিন্তু একটা গোল আকার নেবে। তো আমি এখন দেখো সুতোটাকে বেঁধে দিচ্ছি, আর এটা দেখো একদম গোল মতো হয়ে গেছে, আর একটু বল টাইপের হয়েছে। মাঝখানে এটা বসিয়ে দিলাম। দেখো মনে হচ্ছে যেন একটা সূর্যমুখী ফুল। অরেঞ্জ কালারের করতে পারো, অরেঞ্জ সাদা মিশিয়ে করতে পারো, ভালো লাগবে। তা আমি এখানে লাল সাদা মিশিয়ে করেছি। এবার দেখো একটা টুকরোকে জোড়া দিয়ে নিয়েছি। এটা আমি কালার আসলে নিজের উপরে নির্ভর করবে কে কিভাবে কালারটা ম্যাচ করবে। আমি সাদা অংশটা দিয়ে একটা এরকম লম্বা টুকরো করে নিয়েছি। বাজার থেকে যে ব্যাগের হ্যান্ডেল থাকে সেই হ্যান্ডেল কিনে এনেছি। এগুলো দুটোই পাওয়া যায়, একসঙ্গে জোড়া থাকে। একটা আমার হ্যান্ডেল কাজে লাগলো, আরেকটা হ্যান্ডেল আমার রয়েছে। এগুলো 20 টাকা দাম নিয়েছে। হ্যান্ডেলটা ঝুলিয়ে দিয়েছি। আর এগুলো বিভিন্ন কালারের পাওয়া যায়। একটা জুটের দড়িকে ভাঁজ করে আঠা দিয়ে আটকে দিচ্ছি। এগুলো যেন একদম একটা লাইনে থাকে। আর উপরে আরেকটা গোল টুকরো কেটে এটাকে কভার করে দিচ্ছি, যাতে এই যে অংশগুলো যেটা দেখতে বাজে লাগছে সেটা যেন দেখা না যায়। জিনিসটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। এবার কতগুলো কুশান করব। তো দেখো আমি যেরকম গোল টুকরো করে কেটেছিলাম সেই রকমই টুকরো করেছি। তার মধ্যে রান সেলাই দিয়ে তুলো ভরে সাইড থেকে সুতোটাকে টেনে দিয়েছি। এটা একটা গোল আকার নিয়েছে। তো এটা দেখো একটা গোল বালিশ মতো হয়েছে। এবার এটাকে একটু ডিজাইন করব, তার জন্য আমি অরেঞ্জ কালারের উল নিয়েছি, একটা সেন্টার করে নিয়েছি। এবার সেইখানেই বারে বারে আমি উলটাকে এফোর ওফোর করছি। আর একটু উল্টা দিয়ে যে আমি এফোর ওফোর করছি একটু টাইট করে বাঁধছি, যাতে তুলোটা একটু ভেতর দিকে ঢুকে যায়, আর এটা যেন একটা আলাদা রকম শেপ নেয়। এটাকে 8টা ভাগে ভাগ করেছি, আর সেন্টারটা কিন্তু আমি একই রেখেছি। একটু টাইট করে করতে হবে, তবে খুব টাইট নয়, যেন তোমার দেখে তুমি বুঝতে পারবে যে তোমার কীরকম হলে সুবিধা হবে। এবার একটা রিং নিয়েছি। রিংটাকে আমি সুতো দিয়ে সেলাই করে নিচ্ছি, আর ভেতরে একটা কাজ বসিয়ে দিচ্ছি। তো এটা একটা সুন্দর কুশান তৈরি হয়ে গেল। এরকম বড় তোমরা করতে পারো, আমি একটা ছোটোর মধ্যে করলাম। তো যখন আমি ডেকোরেশন করব, ঠাকুর ঘরটা সাজাবো, তখন তোমাদের দেখাবো কোথায় কিভাবে কি আমি ব্যবহার করছি। জিনিসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। এরকম আমি দুটো করলাম। এই জিনিসগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবে কিন্তু। খুব সুন্দর হয়েছে, তাই না? ছোট্ট ছোট্ট বালিশ বলতে পারে, মানে কি বলতো, ছোট্ট ছোট্ট কুশান। এবার আরও একটা কাজ তোমাদের সাথে শেয়ার করব, যেটা কিনা তোমাদের ভালো লাগবেই। এটা করব হচ্ছে শিউলি ফুলের মালা। এইটা করবার জন্য তোমাদের সাদা আর কমলা 2 কালারের উল লাগবে। মালাটা তুমি কত বড় করবে সেই অনুযায়ী তুমি জিনিসটা নেবে। মানে একটা পিচবোর্ডের অংশ নিতে পারো। আমি এখানে চপিং বোর্ডটা নিয়েছি, তার এপাশ থেকে ওপাশ এরকম করে সাদা দিয়ে 12টা আমি লাইন করেছি, আর কমলা করছি 8টা।
সাদা যখন আমি করলাম তার পাশে আমি অরেঞ্জ করেছি, আবারও আমি সাদা করছি, আর শেষে কিন্তু আমি বেঁধে দিচ্ছি। দেখো এরকম 3টে লাইন হবে, সাদা দু সাইড থেকে হবে, মাঝে কিন্তু অরেঞ্জ থাকবে। এবার সূচের মধ্যে আমি সাদা উল নিয়ে নিয়েছি, সাদা উলটা দিয়ে আমি কিছুটা অংশ আমি বেঁধে বেঁধে দেবো, মানে গ্যাপ করব, কিছুটা অংশ ছেড়ে দেবো, আর এরকম বেঁধে বেঁধে যাব পুরোটার মধ্যে, এরকমভাবে বাঁধতে বাঁধতে যাব। ধরো একটা আঙ্গুলের মাপ অনুযায়ী করতে পারি, ফুলটা যেরকম তোমরা করবে সেই অনুযায়ী, ধরো একটা আঙ্গুল ছাড়া ছাড়া এরকম আমি পুরোটার মধ্যে এরকম বেঁধে বেঁধে যাব, দুটো সাইডেই কিন্তু এরকম বাঁধতে থাকবো। এইগুলো খুবই সোজা, যে কেউ বানাতে পারবে। তো আমি দেখো একটা সাইড যখন হয়ে যাবে আমি উল্টে আবার দ্বিতীয় দিকটাতেও ওই একইভাবে বেঁধে নেব। বেঁধে দু সাইডেই বাঁধা হয়ে গেছে। এবার আমি চপিং বোর্ড থেকে জিনিসটা খুলে নিলাম। খুলে নেওয়ার পর এই যে দেখো সাদা যে উলটা আছে সেই উলটা আমি কাঁচির সাহায্যে কেটে দেবো। অরেঞ্জটা কিন্তু কাটবো না, শুধু সাদাটাই কাটবো। এই কাজটা একটু সাবধানে করতে হবে। একইভাবে পুরোটা কেটে নিয়েছি, আর এটা দেখো একদম শিউলি ফুলের মালা লাগছে। তো আমার প্রত্যেকটা কাজ কমপ্লিট হয়ে গেছে। দেখো দুটো কুশান করেছি, এই একটা কাজ। এটা কি করব সেটা আমি তো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর শিউলি ফুলের মালা, আমি শিউলি ফুলের মালা 3টে করেছি, 3 রকম সাইজের 3টে করেছি। তো কাজগুলো তো হয়ে গেল। এবার চলো ঠাকুরঘর কিভাবে সাজাই সেটা আমি তোমাদের সাথে শেয়ার করি। ঠাকুরঘরটা ডিপ ক্লিনিং করেছি। আমার ঠাকুরঘরে দুটো সিংহাসন রয়েছে, একটা পাথরের সিংহাসন, একটা কাঠের সিংহাসন। দেখো সিংহাসনের মধ্যে আমি একটুখানি পেপার দিয়ে নিয়েছি, তার উপরে কভার পেতে দিয়েছি, আর একটু উঁচু করার জন্য পিচবোর্ড দিয়ে আমি একটা জায়গায় উঁচু করেছি। আমার একটা সিংহাসনে তো গুরুদেব রাখি, আর একটা সিংহাসনে আমার ঠাকুর রাখি। তো গুরুদেবের যে সিংহাসনে আমার গুরুদেবের ছবি ছিল, সেই ছবিতে আমার ঠাকুর আর মায়ের ছবি ছিল। কিন্তু অনেকেই আমায় বলেছিলে যে স্বামীজির ছবিও রাখতে। আগে যে ছবিটা ছিল সেই ছবিটা আমি ঘরে, এই ছবিটা যেখানে ছিল সেটাকে আমি ওইখানে রেখেছি, আর ওখানে এই ছবিটা ছিল। আমার ঘরের দরজা থেকে ওঠানামা করতেই আমি এই ছবিটা রাখতাম। তো সেই ছবিটাকে আমি সিংহাসনে এখন রাখবো। তো দেখো একইভাবে দুটো সিংহাসনে কিন্তু আমি একটু উঁচু করবার জন্য কয়েকটা পিচবোর্ডকে মুড়ে উঁচু আসন করেছি, যাতে দেখতে ভালো লাগে। আর যে শিউলি ফুলের মালাগুলো করেছিলাম সেই শিউলি ফুলের মালা আমার সব গুরুদেবদের আমি পরিয়েছি। রাম ঠাকুরের যে ছবি দেখছো সে হচ্ছে আমার শাশুড়ি মা আর শ্বশুরমশাইয়ের গুরুদেব। আমি আর আমার হাজব্যান্ড কিন্তু বেলুড় মঠ থেকে দীক্ষা নিয়েছি। এবার চলো এই এই দুটো কোথায় রাখবো সেটা তোমাদের সাথে শেয়ার করি। গুরুদেবের সিংহাসনে এই গুরুদেবের সামনেই আমি এটা রাখছি। একটু উঁচু হওয়ার জন্য এটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। আর সামনে না আমি একটা পাথরের টুকরো রেখেছি, তার উপরে একটা ছোট্ট প্লেট রেখে তার উপর ঘন্টাটা রেখেছি, আর এই পাথরের টুকরোটা রেখেছি এর মধ্যে ফুলটা দেব বলে। সিংহাসনে যখন আমরা ফুল দিয়ে ঠাকুরের আসনটা সাজাই দেখতে তো খুব ভালো লাগে, কিন্তু প্রত্যেক দিন একদম খুব ভালো করে সিংহাসনটা যদি আমরা ঝেড়ে পরিষ্কার না করি তাহলে কিন্তু ওই যে রেণুগুলো যে পড়ে তাতে কিন্তু দেখতে বাজে লাগে, নিট অ্যান্ড ক্লিন লাগে না। এই যে পাথরের উপর এটা আমি দিলাম, তাহলে কি এই জায়গাটুকু একটুখানি মুছে দিলে নিট অ্যান্ড ক্লিন থাকবে। রেণু পড়ে যে আসনের মধ্যে দাগ পড়ে সেই দাগগুলোও পড়বে না। এই সিংহাসনটা আমার আগে তৈরি করা ছিল। এই সিংহাসনের একটু উঁচুতে আমরা শালগ্রাম শিলা রাখবার জন্য একটু ব্যবস্থা করেছি। আর সামনে দেখো একটা ফুলদানি রেখে দিলাম। সিংহাসনটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও। এইরকম একটা জিনিস তৈরি করে তোমরা কিন্তু ঘরেও রাখতে পারো, যেখানে ধরো বেসিন আছে, বেসিনের সামনে তোমরা যদি টাওয়েল ঝুলাবার জন্য এরকম একটা জিনিস করো, সেটাও কিন্তু দেখতে ভালো লাগবে, ঘরের শোভা বাড়বে। তবে আমি আমার ঠাকুর ঘরের থিম অনুযায়ী আমি এটা কালার কম্বিনেশন করে এটা তৈরি করেছি। আর এটা আমি কী পারপাসে ইউজ করবো চলো এবার সেটা দেখাই। আমি এটা ঠাকুর স্নান করার পর যে গামছা থাকে ঠাকুরের, সেই গামছাগুলো এখানে রাখবার জন্য আমি ব্যবস্থা করেছি। আর এরকম একটা বাস্কেট রেখেছি, বাস্কেটের মধ্যে এই যে দেখো সলতে, প্রদীপের সলতে, তারপরে দেখবে তেল, এগুলো একটা বাস্কেটের মধ্যে থাকলে কি হয় সব কিছু একদম অর্গানাইজ থাকে, এলোমেলো হয় না।
ঠাকুরের সিঁদুর লাগে, তো সেই সিঁদুরটা আমি একটু তেল দিয়ে একটা জায়গায় গুলে রেখে দিই, তো বারে বারে গুলতে হয় না। রে না না ঠাকুরঘরের সিংহাসনের উপরে এরকম একটা বিতান টানিয়েছি। এখানে টিনের চাল, সেটা দেখতে তো ভালো লাগে না, তাই ভাবলাম যে সিংহাসনের উপরে এরকম একটা যদি বিতান লাগানো হয় দেখতে বেশ ভালো লাগে। আর এটা ওই সাদা লালের কম্বিনেশনে বলে আমি পুরো থিমটাই সাদা লালে করেছি। আর কিছু জিনিস আমার আগেই তৈরি করা ছিল, যেমন এই যে গোপালের মাথার বালিশ, পাশ বালিশ, সেগুলো তো আমার আগেই তৈরি করা ছিল, তোমরা ব্লগে অনেক সময় দেখেছো। আর এই যে গোপু সোনার সামনে আমি রেখে দিলাম জলশঙ্খ। দুটো আসনেই কিন্তু আমি একটুখানি উঁচু করবার জন্য পিচবোর্ডকে মুড়ে তারপরে একটা অংশ করেছি, আর সামনে পাথরের টুকরো রেখেছি, যেখানে কিনা ফুল, বেলপাতা যাই দিই না কেন সেগুলো দেওয়া হবে। আজ বৃহস্পতিবার বলে পুরো ঠাকুরঘর ঝেড়ে পরিষ্কার করে একেবারে আমি পুজো দেব। বৃহস্পতিবারের পুজোও হবে, আর সঙ্গে এই যে ঠাকুর ঘর তো রোজ রোজ ঝাড়া যায় না। বৃহস্পতিবার যেহেতু মা লক্ষ্মীর ঘর টর চেঞ্জ করা হয়, তাই আমি বৃহস্পতিবারই এই যে মা লক্ষ্মীর আসন বা সিংহাসন সব কিছু আর কি ঝেড়ে পরিষ্কার করলাম। আর মা লক্ষ্মীকে আজকে শাড়ি পরিয়েছি। মা লক্ষ্মীর দেখো পাশে দুটো প্যাঁচা আছে, কুনকে, তারপরে গাছকৌটো, এগুলো দিয়ে মা লক্ষ্মীর পাশে সাজিয়েছি। গণেশকেও এই যে পুজোর পোশাক পরিয়েছি। আর আজ বৃহস্পতিবার, তাই লক্ষ্মীর ঘটও বসাচ্ছি। ঘটের মধ্যে স্বস্তিক চিহ্ন এঁকে দিলাম। গাছের আম পল্লব তোলা হয়েছে, সেই আম পল্লবে 5টা পল্লব রেখেছি, সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি। তোমরা অনেকেই বলেছিলে যে মা লক্ষ্মীকে সিংহাসনের মাঝখানে রাখতে, সেই জন্য আমি মাঝখানেই রেখেছি। আর মা লক্ষ্মীর সামনে দেখো ঘরটা আমি স্থাপন করলাম। ঘটের মধ্যে গঙ্গা জল, একটুখানি ধান দিলাম, তার উপরে আম পল্লব দিলাম। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, মা লক্ষ্মীর পছন্দের ফুল আর কি পদ্ম, সেই পদ্ম ফুলকে একটু ফুটিয়ে ঘটের মধ্যে দেব। দেখো এতটুকু জায়গার মধ্যে আমি দুটো সিংহাসন রেখেছি এবং তার মধ্যেই সমস্ত ঠাকুরঘরের জিনিস অর্গানাইজ করে রেখেছি। খুব অল্প জায়গাতেও একটু গুছিয়ে জিনিস রাখলে ঠাকুরঘর যেরকম পরিপাটি লাগে, আবার কাজ করতেও সুবিধা হয়। এছাড়া আমার এই যে জায়গাটা তোমরা দেখছো, তাতে কিন্তু সিঁড়ির যে রেলিং লাগানো সেটাও কিন্তু নেই, তাই খুব সাবধানে সাবধানেই কাজ করতে হয়। বৃহস্পতিবার ঘটের মধ্যে একটা যে কোনো ফলও দিতে হয়। আমি কলা দিলাম, কোনো কোনো সময় হর্তকিও দিই, আর পান সুপারি তো লাগেই। আজকে ঠাকুরের আসন সাজানো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। চলো এবার ঠাকুর ঘরটা একটু তোমাদের ঘুরিয়ে দেখাই যে কীরকম লাগছে। পুরো ঠাকুর ঘরটা একটু ছোট জায়গা, কিন্তু তার মধ্যেও আমি যেভাবে অর্গানাইজ করেছি আশা করছি তোমাদের ভালোই লেগেছে। সঙ্গে বৃহস্পতিবারের টুকটাক পুজোর অংশ তোমাদের সাথে শেয়ার করলাম। একই দিনে সব কিছু তো দেখানো যায় না, আজকে শুধু আমার ঠাকুরঘরটা ডিপ ক্লিনিং হলো আর তার অর্গানাইজ হলো। আর একটু ফুল দিয়ে ভাবলাম আজকে যখন সুন্দর করে সাজালাম, তাহলে একটু ফুল দিয়েও এরকম জলের মধ্যে সাজাই, যাতে দেখতে ভালো লাগবে। আর যে কোনো জিনিস দেখবে নিট অ্যান্ড ক্লিন আর একটু সাজানো গোজানো হলে মনেও কিন্তু বেশ শান্তি লাগে। বিশেষ করে ঠাকুরঘরটা যদি তোমার নিট অ্যান্ড ক্লিন থাকে, মনে কিন্তু একটা আলাদা শান্তি এসে যাবে। আর যদি প্রপার অর্গানাইজ থাকে, কাজ করতে খুবই সুবিধা হয়। ঠাকুর ঘরে আমি 1 বালতি জল রাখি, একটা ছোট্ট গামলা রাখি যার মধ্যে হাতটা ধুতে সুবিধা হয়। এছাড়া দেখো আমি প্রদীপ যে রাখি, প্রদীপের তেল চুই চুই পড়ে, সেই জন্য আমি একটা প্লেটের উপর রাখি, যাতে একদম ঠাকুর ঘরে তেল চিটচিটে না হয়। এইভাবেই আমি ঠাকুরঘরটা অর্গানাইজ করি। আর তোমরাও আমাকে সাজেশন দিতে পারো আর কি করলে দেখতে ভালো লাগবে।
প্লাস তোমরা কিভাবে অর্গানাইজ করো সেগুলো কিন্তু কমেন্ট করে জানাতে পারো। লক্ষ্মীনারায়ণ করল বিস্তার শিবলি মতো কেমন বিচার সর্বদা চঞ্চলা হয়ে ফিরে দায়রা। আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, আর তোমরাও দেখেই নিয়েছো আমার ঠাকুরঘরটা কেমনভাবে সাজানো হয়েছে। আশা করছি তোমাদের ভালোই লেগেছে, তোমরাও হয়তো এর থেকে কিছু না কিছু আইডিয়া পাবে, আর তোমাদের ঠাকুরঘরও তোমরা সুন্দর করে সাজাবে। তো চলো, বাস্কেটটা তৈরি করেছি, একটা আসন আমার, একটা আসন পুজোর পর এই যে আসনটা আমি এইরকম বাস্কেটটা যে তৈরি করেছি বাস্কেটটার মধ্যে গুছিয়ে রাখি। এই করে আমার পুজো শেষ হয়। আজকের পর্বটা আমি এখানে শেষ করছি। পর্বটা দেখে ভালো লাগবে অবশ্যই কিন্তু একটা লাইক দিও, প্রচুর শেয়ার করো। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের পর্বটা আমি এখানে শেষ করছি। দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য